চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি জুলেখা ম্যাডাম তোমাদের স্বাগত জানাচ্ছি সিপিএসসিএম অনলাইন ক্লাসে। বাড়িতে বসে পড়াশোনা করছো তো? সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমরা ঝটপট তোমাদের বাংলা বইটা খুলে ফেলো তো। আজকে আমি তোমাদেরকে নতুন একটা গল্প পড়াবো। সেই গল্পের নাম হচ্ছে পাঠান মুলুকে। আমরা বইয়ের পাতায় পাঠান মুলুক ঘুরে আসব। তোমাদের জন্য পাঠান মুলুকে গল্পটা লিখেছেন সৈয়দ মুজতবা আলী। এই গল্প পড়ে তোমরা কি কি জানবে? সৈয়দ মুজতবা আলী সম্পর্কে জানবে, পাঠান মুলুক সম্পর্কে জানবে, সেখানকার মানুষদেরকে চিনবে এবং সেখানকার মানুষের গুলো কেমন, তাদের আচার ব্যবহার, তাদের দৈনন্দিন জীবনযাপন কেমন, সেই সম্পর্কে জানবে। চলো আমরা একটু লেখক সম্পর্কে জানি। সৈয়দ মুজতবা আলী 1904 সালে 13 সেপ্টেম্বর আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। লেখক অনেক ভ্রমণ কাহিনী লিখেছেন, তার মধ্যে থেকে তোমাদের জন্য পাঠ্য বইয়ে এই ভ্রমণ কাহিনীর মূলক গল্পটা অন্তর্ভুক্ত করা হয়েছে। স্নাতক ডিগ্রি শেষ করে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। উনিশশো 27 সালে তিনি আফগানিস্তানের শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষি বিজ্ঞান কলেজে ইংরেজি ও জার্মান ভাষার অধ্যাপক নিযুক্ত হন। কাবুল প্রবাসে তিনি যে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেছেন তার দেশে বিদেশে গ্রন্থে। 1974 সালের 11 ফেব্রুয়ারি ঢাকায় এই লেখক মৃত্যুবরণ করেন। চলো আমরা গল্পটা পড়ি। সৈয়দ মুজতবা আলী আমাদেরকে পাঠান মুলুক সম্পর্কে কি কি আমাদেরকে জানাচ্ছেন। উনি পাঠান মুলুক ঘুরে এসে কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো আমাদের সাথে উনি শেয়ার করছেন। সর্দারজি চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন। তখনই বোঝা গেল যে আমাদের পেশোয়ার পৌঁছতে আর ঘন্টা খানেক বাকি। গরমে, ধুলোয় আর কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর স্নানাভাবে আমাদের গায়ে এক রত্তি শক্তি নেই। বিছানা গুটিয়ে হোলডোল বন্ধ করতেও পারছিলাম না। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে। আমাদের কাছে যেটা কঠিন বলে মনে হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। ইতোমধ্যে গল্পে গল্পে জেনে গেছি যে পাঠান মুলুকের প্রবাদ, দিনের বেলা পেশোয়ার ইংরেজদের, রাত্রে পাঠানের। গাড়ি পেশোয়ারে পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে আমরা পৌঁছবো তাই নিয়ে মনে মনে ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো। বাইরে ঠাঠা আলো। 9টা বাজলো কি করে আর পেশোয়ারেই পৌঁছলাম কি করে? এখন চেয়ে দেখি সত্যি সত্যি 9টা বাজছে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই।
জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম 6 ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলাম। তিনি দুহাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সংবর্ধনায়। হঠাৎ আমাকে দুহাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি উর্দু পশতুতে মিলিয়ে অনেক কথা বলছিলেন। তার অনুবাদ হচ্ছে, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হ্যাঁ জি না করেই যাচ্ছি, আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম। খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা আজ বলতে পারি। পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা, আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নেই। টাঙ্গা তো চলছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মুলুকের লোকজন যার যেরকম খুশি চলে, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়, ঘন্টা বাজানো, চিৎকার বৃথা। খাস পাঠান কখনো কারো জন্য রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন। রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কিন্তু কসুর করে না। ধরা যাক ঘোড়ার নালের চাট লেগে তার পায়ের এক খাবলা মাংস উড়ে গেল, এতে সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশে ডাকাডাকি করে না। পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞাসা করে, দেখতে পাস না? গাড়োয়ানো স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই? ব্যাস, যে যার পথে চলল। পাঠান মুলুকে গল্পে সৈয়দ মুজতবা আলী তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এই পাঠানিরা কিন্তু খুবই অতিথিপরায়ণ। অতিথিদের প্রতি অভ্যর্থনায় তারা পুরোপুরি নির্ভেজাল। এখানে কোনো ভেজাল নেই, তাদের আচরণে, তাদের ব্যবহারে কোনো ভেজাল নেই। আর এরা হচ্ছে স্বাধীন প্রকৃতির। এদের কাছ থেকে কিন্তু অনেক শেখার বিষয় আছে। এটা একটা কি ভ্রমণ কাহিনী। যে লেখাগুলোতে ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করা হয় সেগুলোকে বলা হয় ভ্রমণ কাহিনী। পাঠান মুলুক বলতে লেখক এখানে পেশোয়ার শহরকে বুঝিয়েছেন। আর পেশোয়ার বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী। আর পশতু হচ্ছে একটি ভাষার নাম। দেখেছো, বইয়ের পাতায় করে নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে কি সহজে পাঠান মুলুক ঘুরে আসা গেল। সৈয়দ মুজতবা আলী আমাদেরকে পাঠান মুলুক ঘুরিয়ে নিয়ে আসলেন। কঠিন কঠিন কিছু শব্দ আছে, সেই শব্দগুলো একটু দাগিয়ে ফেলো। আরম্ভ, গুঁড়ো, স্নানাভাবে, হোলডোল, বন্ধ, রাজত্বে, প্ল্যাটফর্ম, আলিঙ্গন, পশতু, হিচড়ে, সংবর্ধনা, স্টেশন, লৌকিকতা, সম্পূর্ণ, নির্জলা,
শ্রদ্ধা, অবজ্ঞা। এই শব্দগুলো আমাদের কাছে কিছুটা কিছুটা নতুন আর কিছুটা কিছুটা পুরনো আছে। এবার আমরা এই গল্প থেকে কিছু শব্দার্থ দেখব। স্নানাভাবে, স্নানের অভাবে বা গোসল না করতে পারায়। একরত্তি, একটুকুও। হোলডোল, যে বোচকার ভেতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয়। ঠাঁঠা আলো, এত তেজি আলো যে চোখ মেলে তাকানো যায় না। আলিঙ্গন করা, কোলাকুলি করা। পশতু, বাংলা, হিন্দি, উর্দুর মতো পাঠান এলাকার একটি ভাষার নাম। অভ্যর্থনা, আপ্যায়ন, সংবর্ধনা। নির্জলা হচ্ছে নির্ভেজাল, খাঁটি। বৃথা, যাতে কোনো কাজ দেয় না, কাজ হয় না। খাস, আসল, প্রকৃত। ঘোড়ার নালের চাট, ঘোড়ার পায়ের লাথি। অবজ্ঞা, তাচ্ছিল্য বা তুচ্ছতা। টাঙা, এক ধরনের গাড়ি। কসুর, দোষ। প্ল্যাটফর্ম, রেলগাড়ি থামার স্থান, উন্নত সমতল ভূমি। এখানে বক্সের মধ্যে কিছু শব্দ দেয়া আছে। এই শব্দগুলো দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। বৃথা, আলিঙ্গন, অভ্যর্থনা, একরত্তি, ঠাঠা আলো। আমার চোখে একরত্তি ঘুম নেই, এত ঠাঠা আলো চোখ মেলে তাকানো যায় না। ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করে থাকি। তাদের অভ্যর্থনা অনেক ভালো ছিল। বৃথা সময় নষ্ট করা ঠিক নয়। এখানে কিছু প্রশ্ন আছে, দেখো। যদিও তোমাদের প্রশ্ন এরকম করে আসবে না, তবু কি প্রশ্নের উত্তরগুলো জানা থাকলে অনেক কিছু তুমি শিখে ফেললে গল্প রচনাটা থেকে, ঠিক না? সর্দারজিকে চেনা যায় কি দেখে? সর্দারজির পোশাক দেখে তাকে চেনা যায়। সর্দারজি চুল বাঁধেন, দাড়ি সাজান, পাগড়ি পরেন। দিনের বেলায় ও রাতে পেশোয়ার শহরে কি হয়? দিনের বেলায় পেশোয়ার শহর থাকে ইংরেজদের দখলে, আর রাতের বেলায় থাকে পাঠানদের দখলে। পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন? পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা এবং আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ তারা অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি হয় বিদেশি, তাহলে তো কথাই নেই, তাদের আদর আপ্যায়ন তখন আরও বেড়ে যায়। পাঠানেরা কিভাবে টাঙা চালায়? পাঠানেরা টাঙা চালায় মানে যে যেরকমভাবে খুশি সেভাবে চালায়। কেউ কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না, কারণ সবাই তো স্বাধীন। সবাই কি করে? সোজা চলে না, আমাদের দেশের মতো সোজা চলে না। এরা নিজেরা এঁকে বেঁকে নিজের রাস্তা করে নেয়। মজার ব্যাপার না? কিন্তু এতে কিন্তু দুর্ঘটনাও ঘটে। আমরা পড়েছি যে কারো যদি পায়ের খাবলা দিয়ে মাংস উঠে যায়, তবু কিন্তু সে কিছু বলে না। দুর্ঘটনা ঘটতেই পারে, মারামারি ঝগড়াঝাটি করে না। এবার তোমাদেরকে ক্রিয়াপদের বিভিন্ন রূপ আছে, দেখো। ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদ আছে। এই ক্রিয়াপদ থেকে আবার বিভিন্ন রূপ আছে ক্রিয়াপদের। যাই, আমি বাড়ি যাই। যাব, আমি বিকালে খেলা দেখতে যাব। গিয়েছি, আমি ওখানে গতকালও গিয়েছি। যেতাম, ছোটবেলায় আমি প্রায়ই মামা বাড়ি যেতাম। এখন নিচের ক্রিয়াপদগুলো দিয়ে এরকমভাবে শব্দ এবং বাক্য লিখি। যেমন আশা। আশা একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ দিয়ে কি হতে পারে? বিভিন্ন রকমের বাক্য হতে পারে। আসি, চলো সোনারগাঁও ঘুরে আসি। আসবো, আজ নয়, আমি কাল আসবো। এসেছি, আমি কাজটা করে এসেছি।
আসতাম, আমি প্রতিদিন তোমাদের বাড়ি আসতাম। তারপরের শব্দ ক্রিয়াপদ হচ্ছে খাওয়া। খাই, আমি ভাত খাই, খাবো। আমি বিকেলে নুডলস খাবো, খেয়েছি। গত রাতে আমি স্যুপ খেয়েছি, খেতাম। আমি মিষ্টি মজা করে খেতাম। তারপরের ক্রিয়াপদ হচ্ছে করা। করি, আমি নিয়মিত পড়াশোনা করি, করব, বাসায় গিয়ে নতুন পড়া তৈরি করব। করেছি, আমি গল্পটি পড়া শেষ করেছি। করতাম, এক সময় আমি নদীর পাড়ে হাঁটাহাঁটি করতাম। এরপরে আছে কিছু বাক্য রচনা। ভ্রমণ, পেশোয়ার, ঠাঁটা, ঠাঠা আলো, সংবর্ধনা, ডাকাডাকি, অবজ্ঞা। তোমরা 1, 2, 3 অনেক বাক্য রচনা পড়েছ। তবু আমি সাহায্য করছি, বাক্য রচনা কিন্তু নিজের মনের মতো করে করবে। ভ্রমণ, যে যত বেশি ভ্রমণ করে সে তত অভিজ্ঞতা লাভ করে। পেশাওয়ার, আমার এক আত্মীয় পেশাওয়ারে থাকে। ঠাঁ ঠাঁ আলো, আজ বাইরে ঠাঁ ঠাঁ আলো। সংবর্ধনা, পরীক্ষায় ভালো করায় শিক্ষকরা আমাকে সংবর্ধনা দিল। ডাকাডাকি, অযথা ডাকাডাকি করো না। অবজ্ঞা, গরিবকে অবজ্ঞা করা ঠিক নয়। এবার আমরা পড়ব কিছু বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি তোমরা তো জানো, যে শব্দগুলোর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোই হচ্ছে বিপরীত শব্দ। আরম্ভ, শেষ। গরম, ঠান্ডা। এখন বলো কঠিন কি হবে? হ্যাঁ, সহজ। ভিতর, বাহির। দিন, রাত। দাঁড়ানো, বসানো। আলো, অন্ধকার। উঁচু, নিচু। এরকম কিন্তু তোমাদের গল্পের ভিতরে আরো অনেক শব্দ আছে, যেগুলো থেকে তোমরা বিপরীত শব্দ খুঁজে বের করে পড়তে পারো। এর ভিতর থেকে তোমরা বের করবে হলো শব্দ, আলাদা করবে। শব্দ থেকে তোমরা ক্রিয়াপদের রূপ পড়তে পারো। তারপরে তোমাদেরকে কিন্তু বলেছিলাম আলাদা খাতা বানাতে, বানিয়েছিলে তো? সেই আলাদা খাতায় লিখে রাখবে। সেই খাতায় বিপরীত শব্দ, শব্দার্থ, এই যে আমি শব্দগুলো বললাম সেই শব্দগুলো লিখবে, বিপরীত শব্দ। তারপরে হচ্ছে ক্রিয়াপদগুলো। তোমরা তো জানো তোমাদের ক্রিয়াপদের চলিত রূপ আসবে। তারপরে এর ভিতর থেকে তোমরা কি বের করবে? যুক্ত বর্ণগুলো খুঁজে বের করবে। যুক্ত বর্ণগুলো খুঁজে বের করে তোমরা কিন্তু সব ভেঙে ভেঙে নতুন করে একটা শব্দ এবং বাক্য তৈরি করবে। তাহলে চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠান মুলুকে রচনাটা বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। বাড়ির কাজগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস করে বাড়ির কাজগুলো আলাদা খাতায় লিখে রাখবে। বাড়ির কাজ যদি না করো তাহলে কিন্তু এগুলো হারিয়ে যাবে, এগুলো আর খুঁজেই পাবে না। পরীক্ষার সময় তখন দেখা যাবে যে কোনোটাই হচ্ছে না, না এটা পড়া হচ্ছে না ওটা পড়া হচ্ছে। আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করব। আমাদের স্কুল খুলবে, যদি পরীক্ষা হয় তো হলো, ক্লাস হলে আবার আমরা ক্লাস করব। তোমরা মন খারাপ করবে না, বাড়িতে থাকবে, বাবা মার কথা শুনবে, তারপরে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরাও হয়তো কোনো একদিন আমরা বেড়াতে যাব পাঠান মুলুকে, আমরা তো আমাদের অভিজ্ঞতার কথা এরকম কোনো গল্পের মাধ্যমে লিখে অন্যকে জানাতে পারবো। ভালো থেকো সুপ্রিয় শিক্ষার্থীরা।
আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।